হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস এর যে ক্লাসটা তোমাদের চলছিল সন্ধ্যে 7টার সময়, সেই ক্লাসের আজ হচ্ছে আমাদের 20 নম্বর ক্লাস। এই এসএসসি এমটিএস ক্লাসের সঙ্গে সঙ্গে আমরা এসএসসি জিডির জন্য ক্লাস শুরু করেছি, যেটা রাত 8টার সময় ক্লাসটা আসছে। তো এসএসসি জিডির ক্লাসটা কিন্তু আজ তোমাদের হচ্ছে না, আজ শুধুমাত্র এসএসসি এমটিএস এর ক্লাসটা হচ্ছে। দুদিনই ক্লাস হচ্ছে। আজ এসএসসি এমটিএসে আমরা কি করছি, 2021 সালের পরীক্ষায় আসা সমস্ত প্রত্যেকটা শিফটের জিকে সেট করছি। আজকে যেটা করছি সেটা হচ্ছে 12-10-2021 পরীক্ষা হওয়া থার্ড শিফটের 20-25টা প্রশ্ন আমরা আলোচনা করব। আর এসএসসি জিডিতে লাস্ট 2024 সালে যে পরীক্ষাটা হলো ফেব্রুয়ারি মাসে, সেই পরীক্ষায় আসা প্রত্যেকটা শিফটের প্রশ্নোত্তর আলোচনা করছি। তো অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখতে থাকো, মন দিয়ে দেখবে, কারণ এসএসসির পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো এখানে প্রশ্ন কি হচ্ছে যে 1 জুলাই 2020 অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে কে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী ছিলেন। এখানে প্রশ্ন করেছে, যেহেতু 2021 সালে পরীক্ষা হয়েছিল, তাই 2020 সালের একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স কি বলছে, যে 2020 1 জুলাই কে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী ছিলেন। ঠিক আছে, তো এটা আমাদের জানার দরকার নেই। আমাদের যেটা জানতে হবে, বর্তমানে কে আছেন, বর্তমানে সড়ক মন্ত্রী, পরিবহন মন্ত্রী বা মহাসড়ক মন্ত্রী বর্তমানে কে আছেন। বর্তমানে কে আছেন সেটা তোমরা জানো প্রত্যেকে, বর্তমানে হচ্ছে নীতিন গডকরি। নীতিন গডকরি বর্তমানেও কিন্তু এখনও তিনি আছেন। কিছুদিন পর লোকসভার পর নতুন মন্ত্রিসভা তৈরি হলে তিনি নাও থাকতে পারেন। তো আজ তোমাদের ডেট বলে দিচ্ছি, আজ হচ্ছে 3 জুন 2024 হিসেবে তিনি কিন্তু আজকেও আছেন। এরপর হয়তো চেঞ্জ হয়ে যেতে পারেন, তোমরা যদি কেউ 1 মাস পর ভিডিওটা দেখছো তখন হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। তো ঠিক আছে, চলো। আর অনেক সময় প্রশ্ন থাকে যে এই যে মন্ত্রিসভা, এই যে পরিবহন ও মহাসড়ক মন্ত্রিসভা কবে গঠিত হয়েছিল। এই মন্ত্রী পরিষদ গঠিত হয়েছিল 1942 সালে। ঠিক আছে, আর এই মন্ত্রকের বর্তমান ডেপুটি মিনিস্টার কে আছেন, জেনারেল ভি কে সিং। জেনারেল ভি কে সিং হচ্ছেন বর্তমানে ডেপুটি মিনিস্টার। নেক্সট দেখবো, ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দিও। কিন্তু নেক্সট একটা ইম্পর্টেন্ট নাম আমরা দেখতে পাচ্ছি, কি নাম, দীপা কর্মকার। ড্যাশ রাজ্যের অন্তর্ভুক্ত জিমন্যাস্ট দীপা কর্মকার ভারতের প্রথম মহিলা জিমন্যাস্ট। আর এই দীপা কর্মকারের নামটা এবারে অতি গুরুত্বপূর্ণ, কারণ রিসেন্টলি কয়েকদিন আগেই এই 2024 সালে একটা মানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে, জিমন্যাস্ট চ্যাম্পিয়নশিপে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। ঠিক আছে, তো এটা আয়োজিত হয়েছিল তাসখান্দে, সেখানে ভোল্টে, এটা খেলার নাম হচ্ছে ভোল্ট। সেই ভোল্টে তিনি কি মেডেল পেয়েছেন, গোল্ড মেডেল পেয়েছেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে গোল্ড মেডেল পেলেন একটা এশিয়ান চ্যাম্পিয়নশিপে। তো দীপা কর্মকার কোন রাজ্যের অধিবাসী, তিনি হচ্ছেন আগরতলার অধিবাসী। আগরতলাটা কোথায়, ত্রিপুরা ইজ দ্য কারেক্ট আনসার। আর 2014 সালের যে মানে কমনওয়েলথ গেমস, সেখানে তিনি ব্রোঞ্জ পুরস্কার পেয়েছিলেন, মনে রাখবে। চলো নেক্সট দেখবো আমরা 3 নাম্বার, কোলেরু হ্রদটি কোন রাজ্যে অবস্থিত। ডিটেলসগুলো আমি সঙ্গে সঙ্গেই বলে দিচ্ছি, এখানে কিন্তু আমার লেখার সময় হয়নি, তাই সময় পাই না বেশি, তাই এখানে লিখতে পারিনি। আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু নোট করে নেবে। কোলেরু হ্রদটি কোন রাজ্যে অবস্থিত। দেখো আজ তোমাদের এমটিএস এর ক্লাসটা হচ্ছে, আর 8 PM এর যে জিডি ক্লাসটা সেটা আজ হচ্ছে না। আজ হচ্ছে 3 জুন, আজ হচ্ছে না তোমাদের। তো আজ হচ্ছে শুধুমাত্র এই ক্লাসটাই হচ্ছে। কোলেরু হ্রদটি ড্যাশ রাজ্যে অবস্থিত। কারেক্ট আনসার কি হবে, কোলেরু যে হ্রদ, সেই হ্রদটি হচ্ছে কোন রাজ্যে অবস্থিত সেটা বলতে হবে। কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত, এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দেবো। প্রত্যেকে কমেন্ট করবে যে কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত। কোলেরু হ্রদটা কোন রাজ্যে অবস্থিত প্রত্যেক কমেন্ট করবে, এটার কিন্তু আমি উত্তর তোমাদের বলে দিচ্ছি না। নেক্সট দেখবো আমরা, একটা প্রশ্ন আমি রাখলাম তোমাদের হোমওয়ার্কের জন্য। 4 নম্বর দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে 2019 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার সহ প্রাপক ছিলেন। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন 2019 সালে। আমি যে হোমওয়ার্কটা দিলাম সেটা কিন্তু প্রত্যেকেই সেই হোমওয়ার্কের উত্তরটা কিন্তু করবে। কারেক্ট আনসার হবে আকিরা ইয়োশিনো। 2019 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন, কিন্তু এটা আমাদের ইম্পর্টেন্ট নয়।
আমাদের ইম্পর্টেন্ট কি, লাস্ট নোবেল প্রাইজ দেওয়া হয়েছে 2023 সালে, তাহলে 2023 সালে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ কে পেয়েছেন সেটা ইম্পর্টেন্ট। কে পেয়েছেন, একজন হচ্ছেন পিয়েরে অগস্টিনি, লিখে রাখো প্রত্যেকে, লিখলে কি মনে থাকে বেশি। পিয়েরো অগস্টিনি একজন হচ্ছেন, আরেকজন হচ্ছেন ফেরেন্ক ক্রোজ, আরেকজনের নাম হচ্ছে এনলি এল হুইলার। এই তিনজনের নাম লিখে রাখবে, এই তিনজন পেয়েছিলেন 2023 সালে। চলো, নোবেল পুরস্কারের সম্পর্কে যদি তোমাদের বলা হয়, তাহলে নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয়েছিল কত সালে? প্রথম 1901 সালে প্রদান করা হয়েছিল। 1901 সালে নোবেল প্রাইজ প্রথম দেওয়া হয়েছিল। আর দেখবে 6টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়, গণিতে কিন্তু কোনো রকমে নোবেল পুরস্কার দেওয়া হয় না। গণিতে যে পুরস্কারটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এবেল পুরস্কার। এই এবেল পুরস্কারকেই গণিতের নোবেল পুরস্কার বলা হয়, ঠিক আছে। আর নোবেল পুরস্কার প্রত্যেক বছর দেওয়া হয় কোন একাডেমি দ্বারা? রয়্যাল সুইডিশ একাডেমি দ্বারা প্রদান করা হয়। 5 নম্বর দেখব, সেপ্টেম্বর 2020 অনুযায়ী রাজ্যসভার সদস্য হওয়ার জন্য একজনের বয়স 1.5 বছরের কম হতে হবে না। রাজ্যসভার সদস্য হতে গেলে বয়স কত লাগে? 30 বছর। লোকসভার সদস্য হতে গেলে বয়স লাগে 25 বছর, ঠিক আছে। 30 বছর আর 25 বছর। তো এখান থেকে তোমরা বুঝতে পারবে যে একজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে কত? 25 বছর। চলো, তাহলে এখানে উত্তর হয়ে গেল 30। নেক্সট দেখব 6, ড্যাশ হলো অধ্যয়নের ক্ষেত্র যা গর্ভাবস্থা, সন্তানের জন্ম এবং প্রসবোত্তর সময়ের উপর কেন্দ্রীভূত। মানে কোন অধ্যয়ন দ্বারা গর্ভাবস্থা, সন্তানের জন্ম এবং প্রসবোত্তর সময়ের উপর গবেষণা করা হয়? কারেক্ট আনসার কি হবে? এটা হচ্ছে প্রসূতিবিদ্যা। প্রসূতিবিদ্যা দ্বারা এটা করা হয়। 7 নম্বর প্রশ্নে যাব, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি নন? তো একটু বাইরে গোলমাল হচ্ছে, মানে বিয়ে বাড়ির জন্য সাউন্ড আসছে, মিউজিক সিস্টেম চালু আছে, তো তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। 2-4 মিনিট ডিস্টার্ব হবে মাঝে, একটু ম্যানেজ করে নিও। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি নন? কারেক্ট আনসার কি হবে? দেখো, এই যে দেখতে পাচ্ছ কে আর নারায়ণ ভারতের রাষ্ট্রপতি ছিলেন 1997 সাল থেকে 2002 সাল পর্যন্ত। এই যে শঙ্কর দয়াল শর্মা, তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন 1992 থেকে 1997 সাল পর্যন্ত। জ্ঞানী জৈল সিং ভারতের রাষ্ট্রপতি ছিলেন 1987 থেকে 92 পর্যন্ত। তো এই যে বিশ্বনাথ প্রতাপ সিং, তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন না। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। 8 নম্বরে চলে যাব আমরা। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? তোমরা কমেন্ট করবে। আরেকটা আনসার কমেন্ট করার জন্য বললাম, কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে যে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি। কোন সালে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 1998 সালে। কবে? 1998 সালে। এখন হচ্ছে ভারতের আরেকজন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তার নামটাও তোমাদের জেনে রাখতে হবে। তার নামটা কি? তিনি 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে। তিনি হচ্ছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কি নাম? বিনায়ক বন্দ্যোপাধ্যায়। একটু সাউন্ড প্রবলেম হবে, সমস্যা হবে, একটু ম্যানেজ করে নিও। 2 মিনিট। 9 দেখো, নিচের কোন জলপ্রপাতটি গোয়া রাজ্যে অবস্থিত? গোয়া রাজ্যে অবস্থিত কোনটি? কারেক্ট আনসার কি হবে? গোয়া রাজ্যে অবস্থিত এই যে দুধসাগর জলপ্রপাত দেখতে পাচ্ছ, এটা গোয়াতে অবস্থিত। বাকি যে দুদুমা, এই দুদুমা এটা হচ্ছে ওড়িশাতে রয়েছে। দুদুমা, গোকাক, এই শিব সমুদ্রম এটা হচ্ছে কর্ণাটকে। সাউন্ড প্রবলেম হবে, একটু ম্যানেজ করে নিও। আর এই গোকাক এটাও হচ্ছে কর্ণাটক, ঠিক আছে। তাহলে দুদুমাটা কোথায়? এই ওড়িশা, কর্ণাটক। আর এই যে গোয়া রাজ্যে অবস্থিত দুধসাগর, ঠিক আছে। নেক্সট দেখো 10 দেখো, বাদামি ছিল প্রাচীনতম রাজধানী। কার রাজধানী ছিল বাদামি? চালুক্য, শুঙ্গা, পল্লব নাকি মৌর্য? কারেক্ট আনসার হবে চালুক্যদের রাজধানী ছিল কি? বাদামি। 11 নম্বর দেখব, নিচের কোনটি কিউরিয়ামের রাসায়নিক নাম? কিউরিয়াম বলতে ইংরেজি স্পেলিংটা হচ্ছে এইরকম, কিউরিয়ামের রাসায়নিক নাম হচ্ছে CM যাকে বলা হয়, বা CM, ঠিক আছে। তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। এর পারমাণবিক সংখ্যা অনেক সময় জিজ্ঞেস করা হয়। পারমাণবিক সংখ্যা হচ্ছে 96। 12 দেখব, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য
টেকসই উন্নয়ন লক্ষ্য বলতে কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। অনেক সময় বাংলাটা এমনভাবে থাকে না, তোমরা হয়তো বুঝতেই পারে না, অনেকেই বুঝতে পারবে না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যের রেফারেন্সে নিচের কোনটি লক্ষ্য নম্বরে? দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যখন দেখা হয় তখন কিন্তু বিভিন্ন জিনিস, বিভিন্ন ক্রাইটেরিয়া দেখা হয়। তার মধ্যে 1-2 করে ক্রাইটেরিয়াগুলো লেখা থাকে কোন কোন পিরামিডের উপর বা কোন কোন ইয়ের উপর তৈরি করা হচ্ছে। তো প্রথমেই যেটা হচ্ছে দারিদ্র নেই, মানে দারিদ্রতা থাকবে না, দারিদ্রতা একদম জিরো থাকবে। এটাই হচ্ছে প্রধান তাদের দেখার বিষয়, তারা এটা প্রথম দেখবে। নেক্সট দেখব 13। 1877 সালে নিচের কোন ভাইসরয় রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দরবার আয়োজন করেছিলেন? 1877 সালে নিচের কোন ভাইসরয় রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দরবার করেছিলেন? কারেক্ট আনসার কী হবে? লর্ড লিটন। লর্ড লিটন ভারতের ভাইসরয় ছিলেন 1877 সাল থেকে। তিনি ছিলেন 1876 থেকে 1880 পর্যন্ত। লর্ড লিটন ভারতের কি ছিল? ভারতের ভাইসরয় ছিল। তো সেই সময় রানী ভিক্টোরিয়াকে সম্রাজ্ঞী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটা দরবার আয়োজন করা হয়েছিল। এই লর্ড লিটনের ছেলের নাম ছিল ভিক্টর। কি নাম ছিল? এই ভিক্টর। 1920 সাল থেকে 1925 সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিল। ঠিক আছে, চলো নেক্সট দেখবো আমরা। 1972 সালে পশ্চিমবঙ্গ বন বিভাগ রাজ্যের দক্ষিণ পশ্চিম জেলাগুলিতে অবক্ষয়িত ড্যাশ বন পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে তার ব্যর্থতা স্বীকার করেছে। কোন বন? আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে কি বলেছে এটা? দক্ষিণ পশ্চিম দিকটাতে, দক্ষিণ পশ্চিম দিকটাতে কোন কোন রাজ্য আছে? শালবন সব থেকে বেশি পরিমাণে আছে এখানে। ঠিক আছে, শালবন। তো সেই শালবনকে পুনরুদ্ধার করার জন্য ব্যর্থতা স্বীকার করেছিল, এতে তার ব্যর্থতা স্বীকার করেছিল 1972 সালে পশ্চিমবঙ্গ বন দপ্তর। 15 হচ্ছে কণ্ঠফুরা গ্রন্থের রচয়িতা নিচের মধ্যে কে? কণ্ঠফুরা গ্রন্থটা কি লিখেছেন? রাজা রাও লিখেছেন। রাজা রাও একজন ভারত আমেরিকান ইন্ডিয়ান রাইটার। রাজা রাও। এই রাজা রাও 1963 সালে কি পেয়েছিলেন? সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1963 সালে। তার একটা লেখা প্রত্যেকে লিখে রাখবে, দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ। এই লেখাটা কিন্তু লেখার জন্য তিনি বিখ্যাত। ঠিক আছে, 16 নম্বর দেখব, নিচের কোন দুর্গটি কাকাতিয়া রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? যদি আর্লিয়ার কাকাতিয়া রাজবংশ বলা হয় তো প্রায় 800 খ্রিস্টাব্দে কাকাতিয়া রাজবংশ ভারতে ছিল, সেখান থেকেই কাকাতিয়া রাজবংশ শুরু হচ্ছে। আর যদি কাকাতিয়া রাজবংশ শাসনকাল ধরা হয় তবে 1163 সালে কাকাতিয়া রাজবংশ ভারতে প্রতিষ্ঠা হচ্ছে। 1163 থেকে 1323 সাল পর্যন্ত কাকাতীয় বলে একটা ভারতে, দক্ষিণ ভারতে একটা রাজ্য ছিল, কাকাতিয়ারা শাসন করেছিল সেখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে নিচের কোন দুর্গটি কাকাতিয়া রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? তো কারেক্ট আনসার হবে গোলকুন্ডা দুর্গ। গোলকুন্ডা দুর্গটা কারা করেছিল? কাকাতিয়া রাজবংশ। 17 দেখব, ওজনের একটি অণুতে কয়টি অক্সিজেন পরমাণু থাকে? ওজনের সংকেত প্রত্যেকেই জানো, O3। এই O3, তাহলে কটা অক্সিজেন পরমাণু থাকবে? 3টা অক্সিজেন পরমাণু। 18 দেখব, নিচের কোনটি কর্ণাটকের শহর নয়? দেখো, নামগুলো দেখলেই বুঝতে পারবে যারা একটু মানে নলেজ। এখন তো দেখবে সোশ্যাল মিডিয়া সাইট, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন রকমের সকাল থেকে হাজার রকমের সবাই ভিডিও দেখছে, কিন্তু যারা নলেজের ভিডিও দেখে, মানে এই নাচ গান ডান্স বা রিল বিভিন্ন রকমের না দেখে যারা একটু নলেজের ভিডিওগুলো দেখে, যারা কাজে লাগায় সোশ্যাল মিডিয়াটাকে, তারা কিন্তু খুব সহজে অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পারবে। এই যে নিচের কোনটি কর্ণাটকের শহর নয়? এই চিকমাগালুর, বিজাপুর, চিত্রদুর্গা, এগুলো হচ্ছে কর্ণাটকের শহরের নাম। কিন্তু এখানে ভুসাওয়াল যেটা আছে না, ভুসাওয়ালটা কর্ণাটকের শহর নয়, এটা হচ্ছে একটা মহারাষ্ট্রের শহর। তাহলে কারেক্ট আনসার কী হবে? অপশন 4। 19 দেখব, গুরু কেলুচরণ মহাপাত্র নাম প্রাথমিকভাবে নিচের কোন নৃত্যের সাথে যুক্ত?
এই যে মহাপাত্রটা যখনই দেখতে পাবে তখনই আমি তোমাদের বলে দিচ্ছি ওড়িশি। মহাপাত্র দেখলেই তুমি জেনে যাবে যে এটা ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত। আমি 99% যদি তোমার উত্তর না জানা থাকে তাহলে তুমি ওড়িশি করে দেবে, তোমার সঠিক হওয়ার চান্স হচ্ছে 99%। তো কেলুচরণ মহাপাত্র কিসের সঙ্গে যুক্ত? ওড়িশি, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। চলে যাবো পরবর্তী। একটি সম্পদ যা 12 মাস ধরে নিম্নমানের বিভাগে রয়ে গেছে একটি ব্যাংক দ্বারা ড্যাশ সম্পদ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। কোনো একটা প্রপার্টি, একটা সম্পদ বা কোনো একটা টাকা 12 মাস ধরে নিম্নমানের বিভাগে যদি রয়ে যায় তাহলে ড্যাশ সম্পদ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। সেটাকে কোন সম্পদ হিসেবে? সন্দেহজনক সম্পদ হিসেবে কি করা হয়? সেটাকে দেখা হয় সন্দেহজনক সম্পদ। ইকোনমিক্সের প্রশ্ন। 21, নিচের কোন হরপ্পান সাইটটি আফগানিস্তানে অবস্থিত? দেখো এই যে বালাকোট, বলে রাখি তোমাদের, বালাকোট অবস্থিত পাকিস্তান, এই কালীবঙ্গানটা অবস্থিত রাজস্থান, নাগেশ্বরটা অবস্থিত গুজরাটের কচ্ছ, গুজরাট। তাহলে উত্তর কী হবে? সর্তুগাই। এই সর্তুগাইটা অবস্থিত পাকিস্তানে, আফগানিস্তানে। নেক্সট দেখবো আমরা 22 কি আছে দেখো। ভারতে কমনওয়েলথ গেমস আয়োজন করেছে। ভারত কত সালে কমনওয়েলথ গেমস হচ্ছে? কমনওয়েলথ কান্ট্রি কোনগুলো জানো? যে কান্ট্রিগুলোকে ইংল্যান্ড বা ব্রিটেন একসময় শাসন করেছিল সেই সব কান্ট্রিগুলো হচ্ছে কমনওয়েলথ কান্ট্রি। তো ভারতে কমনওয়েলথ গেমস হয়েছিল কত সালে? দিল্লিতে আয়োজিত হয়েছিল 2010 সালে। অনেক সময় প্রশ্ন থাকে যে কমনওয়েলথ গেমস প্রথম কবে শুরু হয়েছিল, সেটাও প্রশ্ন থাকে। তো কমনওয়েলথ গেম প্রথম শুরু হয়েছিল কবে? 1930 সালে। তখন সেই কমনওয়েলথ গেমসের নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস নাম ছিল সেটার, ঠিক আছে? ব্রিটিশ এম্পায়ার গেমস। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942, 1946 এই দু সময় বন্ধ ছিল। তারপরে বর্তমানে এটার নাম হচ্ছে কমনওয়েলথ গেমস। 23 হচ্ছে নিচের কোনটি ভগবান বিঠোবার স্তুতিতে গাওয়া ভক্তিমূলক কবিতার একটি রূপ? ভগবান বিঠোবা একটা সম্প্রদায়ের একটা ভগবানের নাম হচ্ছে ভগবান বিঠোবার স্তুতিতে গাওয়া একটা ভক্তিমূলক গানের নাম হচ্ছে অভঙ্গ। কি বলে? অভঙ্গ। 24, নিচের মধ্যে কে প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পান? দেখো ভারতের সর্বোচ্চ সম্মান হচ্ছে কি? ভারতরত্ন। তারপরেই চলে আসছে পরমবীর চক্র। ভারতরত্নর পরবর্তী হচ্ছে পরমবীর চক্র, তারপরেই আসছে পদ্মবিভূষণ, তারপরেই আসছে পদ্মভূষণ। তো ভারতের প্রথম পদ্মবিভূষণ যদি বলা হয় তো প্রথমবার কয়েকজনকেই পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু একজন। দেখো সত্যেন্দ্রনাথ বসু একজন। 2 নম্বর হচ্ছে নন্দলাল বোস। পদ্মবিভূষণ 2 জন হয়ে গেল। 3 নম্বর হচ্ছেন জাকির হোসেন। 1954 সালে এগুলোকে প্রথম দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে বালা সাহেব গঙ্গাধর খের, ঠিক আছে? তারপর VK কৃষ্ণান মেনন, এগুলোকে দেওয়া হয়েছিল 1954 সালে প্রথমবার। সত্যেন্দ্রনাথ বসুকে 1954 সালে। নেক্সট এবং আজকের লাস্ট দেখো, ভোক্তা সুরক্ষা আইন 1986 অনুযায়ী যদি দাবির মূল্য হয় তাহলে জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি ফোরামে একটি অভিযোগ দায়ের করা যেতে পারে। এটা প্রশ্নটা একটু মানে ট্রান্সলেট করার সময়ই ভুল হয়েছে। কীরকম ভুল হয়েছে দেখো, এটা কিন্তু কোথাও ড্যাশ একটা থাকতো। ভোক্তা সুরক্ষা আইন 1986 অনুযায়ী যদি দাবির মূল্য হয় ড্যাশ হবে এখানে একটা। দাবির মূল্য হয় প্রায় 20 লক্ষ টাকা যদি দাবির মূল্য হয় তাহলে জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি ফোরামে একটি অভিযোগ দায়ের করা যেতে পারে। কোথায় অভিযোগ দায়ের করা যেতে পারে? জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি ফোরামে। তো আমাদের এই প্রশ্নগুলোই ছিল। আজকের 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। SSC MTS এর জন্য একটা GK পেড গ্রুপ আমরা করেছি, সেই SSC MTS এর GK পেড গ্রুপে যদি জয়েন হতে চাও 249 টাকা পেমেন্ট করে জয়েন করতে হবে। সেখানে 2020, 2021, 2022-23, 2023 পর্যন্ত আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের PDF দেব, সঙ্গে 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স,
সঙ্গে মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চান, তার সঙ্গে স্ট্যাটিক জিকে, এত সব প্রোভাইড করব 249 টাকার মাধ্যমে। তো যদি আমাদের পেড গ্রুপে জয়েন করতে চাও, আমাদের এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থাকো।